আজকে যেটা এটা হলো স্যালারি শিট, ঠিক আছে? অর্থাৎ একটা অফিসে এমপ্লয়ীদের প্রত্যেক মাসে কাকে কয় টাকা বেতন দেওয়া হবে, কে কয় টাকা বেতন পাবে, এটা কি স্যালারি শিট। বুঝতে পারছি? এটা প্রত্যেক মাসে এরকম একটা করে স্যালারি শিট থাকবে, একবার বানাই নেবেন কপি করে। হ্যাঁ, শুধু ডাটাগুলো এখান থেকে রিমুভ করে দেবেন, এখান থেকে ডাটাটা রিমুভ করে দেবেন। এখন দেখেন কি কি আছে শিটে। প্রথমে হেডলাইন এবং শিটের নাম, এটা প্রত্যেক শিটেই থাকবে। সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন মানে হচ্ছে পদবি। সাইফুল ভাই, ডেজিগনেশন মানে কি? পদবি। এখানে কেউ থাকবে সিইও থাকবে, কেউ ডিরেক্টর থাকবে, ঠিক আছে, কেউ টিচার থাকবে, এরকম থাকবে, এমপ্লয়ি থাকবে এখানে। এরপর হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি কেন দেওয়া হয়? কারণ আমাদের মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা বেসরকারির মধ্যেও যেগুলো খুব বড় মানের প্রতিষ্ঠান না, সেই প্রতিষ্ঠানগুলোতে বেতন যেটা দেয় ওইটাই। কিন্তু এর বাইরে বড় প্রতিষ্ঠানগুলো কিংবা সরকারিগুলোতে, সরকারি ক্ষেত্রে ছোট পদের জন্য এই কথাটা সেম, যে বেসিক স্যালারি থাকে একটা, বেসিক উপর ভিত্তি করে সেটার উপর একটু বাড়ি ভাড়া পায়, হ্যাঁ, তারপর মেডিকেল পায়, তারপরে আপনার আরও বিভিন্ন ভাতা পায়, ঠিক আছে, যাতায়াত ভাতা পায় ইত্যাদি, রেশন পায়, এই ধরনের ভাতাগুলো মিলাইয়া দেখা যায় একটা স্কেল থাকে। বেসিক স্যালারি বলতে স্কেল যেটা ওইটা, যেমন আছে না 10,000 টাকা স্কেলে। হ্যাঁ, এখানে সরকারি বেসরকারি নেই, যে কোনো একটা অফিসের হিসাব, স্যালারি হিসাবে এটা, ঠিক আছে? তো মনে করেন যে তাইলে একটা স্কেল থাকবে, সাপোজ 10,000 টাকা যে স্কেল, সে দেখা যায় যে মাস শেষে 14-15 হাজার টাকা বেতন পায়। তো বাকিগুলো কিভাবে আসে? এই যে বেসিক স্যালারির উপর ভিত্তি করে এত পার্সেন্ট বাড়ি ভাড়া, হাউস রেন্ট, এইচআর মানে কি? হাউস, বলেন, হাউস রেন্ট। এইচআর মানে কি? হাউস রেন্ট। রেন্ট মানে ভাড়া, রেন্টেকার, শুনছেন না? রেন্ট মানে কি? ভাড়া। হাউস মানে কি? বাড়ি। তাহলে হাউস রেন্ট মানে কি? বাড়ি ভাড়া। মেডিকেল হিসাবে পায়, মোবাইল হিসাবে পায়। টিএ ডিএ আছে, টিএ হচ্ছে ট্রাভেল মানে যাতায়াত, হ্যাঁ, অ্যালাওয়েন্স ভাতা। ডিএ মানে হচ্ছে দৈনিক ভাতা, ডেইলি অ্যালাওয়েন্স। হ্যাঁ, রেশন অ্যালাউন্স, এটা রেশন পায় বাড়তি, ঠিক আছে, রেশন অ্যালাউন্স। তো এই হচ্ছে প্রত্যেক, এই যে এই ব্যক্তির জন্য বেসিক স্যালারি যদি এইটা হয়, তাহলে এইটার উপরেও এত পার্সেন্ট পাবে। প্রত্যেকের যে কয় টাকা বেসিক স্যালারি, ওইটার উপর একটা পার্সেন্টেজ সে পাবে, ঠিক আছে? 5,000 টাকার 10% হলে 500 পাবে। 50,000 টাকা যদি স্কেল হয় তাহলে কত পাবে? 5,000 টাকা সে এটুকু পাবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এইচআর পাবে, মেডিকেল পাবে, মোবাইল বিল পাবে, টিএ পাবে, ডিএ পাবে, রেশন পাবে, ঠিক আছে? তাহলে এই ব্যক্তির জন্য, প্রথম ব্যক্তির জন্য এই ঘর থেকে শুরু করে বেসিকটা সহই তো পাবে নাকি? নাকি বেসিক বাদ দিয়ে দেওয়া হবে তাহলে? বেসিকটা তো থাকবে। হ্যাঁ, তাহলে বেসিক থেকে শুরু করে এই যে সব কয়টা এই পর্যন্ত সব কয়টা মিলাইয়া যোগফলটা হলো এইটা, টোটাল এইটা সে পাবে, ঠিক আছে? প্রত্যেক ব্যক্তির জন্য তো আমরা একটা ঘর রেজাল্ট বের করে আমরা টান দিয়ে বের করতে পারবো সবগুলো, তাই না? তো এই টোটাল স্যালারি পর্যন্ত আসলো, তাহলে টোটালে কি হবে? টোটালে এই সব কয়টার কি হবে? যোগফলটা আসবে। এরপরে দেখেন এইটা সে পাবে 1,86,000 প্রথম ব্যক্তির জন্য, ঠিক আছে? এখন এইটার উপরে সে আবার ট্যাক্স কাটতে রাখা হবে এটার, বুঝতে পারছি? ট্যাক্সটা কাটতে রাখা হবে। তারপর প্রভিডেন্ট ফান্ড কি? লাস্টে প্রভিডেন্ট ভাতা দেয় না? হুম, ওইটাকে কি বলে মূলত? চাকরি শেষে যেটা পায় ওইটা কি বলে? বোনাস না, চাকরির শেষে রিটায়ার্ড যে ভাতাটা পায়, রিটায়ার্ডের পর একটা পায় না, ওইটাকে মূলত প্রভিডেন্ট ফান্ড, ইংলিশে, বাংলা নামটা আমার এখন খেয়াল নাই। তো ট্যাক্সটাকে প্রত্যেক মাস থেকে একটা ট্যাক্সের একটা পার্সেন্টেজ কেটে রাখা হবে। আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও তো এমনি এমনি দেবে না কোম্পানি, আপনি প্রত্যেক মাসে যে স্যালারি পাবেন ওইটা থেকেই কেটে রাখবে, ওইটা থেকে রাখে একসাথে দিয়ে দেবে। তাহলে এইটা হচ্ছে আমরা টোটাল আপনি যে কয় টাকা পাবেন সেটা বের করেছি, কিন্তু এই কয় টাকা তো আপনাকে দেওয়া হবে না, এখন দেওয়া হবে। এখান থেকে ট্যাক্স কেটে রাখা হবে, প্রভিডেন্ট ফান্ড কেটে রাখা হবে। তো ট্যাক্সটা আমরা আলাদা বের করব, উপরে সূত্র দেওয়া আছে, প্রভিডেন্ট ফান্ডটা আলাদা বের করব। এরপরে এই যে যেটা আপনি আপনার প্রাপ্য, এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দেব, বিয়োগ করে নেট স্যালারি বের করব যেটা আপনি পাবেন। বুঝতে পারছি? এখন এইখানে এত দূর পর্যন্ত আমরা কি কি করব একটু বলেন তো একবার। প্রথমে বেসিক স্যালারি নরমালি লেখাই থাকবে, এটা হাত দিয়ে লেখা দেবেন, যার যেটা প্রাপ্য ওইটা দিবেন। ওইটার উপর ভিত্তি করে কি এই এই ইয়াগুলো আসবে। হুম, এবং এই সব কটার যোগফল আবার কি হবে? টোটাল হবে।
হ্যাঁ এগুলা পার্সেন্টেজ, আমরা পার্সেন্টেজ বের করছিলাম না আগের শিটে, কোন শিটে বের করছি, করছি। সেটা কিভাবে করেছি, এই যে দেখেন উপরে ইয়েটা দেখেন, এইটা হচ্ছে আপনার সেল, সেল কোনটা, এইটা, এইটা না সেল, ঠিক আছে। বেসিক স্যালারি সেল কোনটা, এইটা। বেসিক স্যালারির 15% সে কি পাবে, বাড়ি ভাড়া পাবেন। তাহলে বেসিক স্যালারি কয় নাম্বার ঘর, এইচ কত, হ্যাঁ আরো তাড়াতাড়ি আনসার দিতে হবে, মনোযোগ এখানে থাকতে হবে, ঠিক আছে। এইচ এইট, তাহলে এইচ এইটের সাথে কত গুণ দিচ্ছে এখানে, 15%, আবার 15 গুণ দিয়েন না, ঠিক আছে। ওকে, তাহলে এইটার সাথে 15% গুণ দিলে এই ঘরটা বের হয়েছে। এইটা কয় পার্সেন্ট দেবো, মেডিকেল 10%, তাহলে ওই বেসিকের সাথে 10% গুণ দিয়ে মেডিকেল বের করছি, বুঝতে পারছি। এখানে মোবাইল কত দেবো, 5%। মনে করেন আপনার বেতন 100 টাকা সাপোজ, ঠিক আছে। তাহলে 100-র 15% আমি দেবো বাড়ি ভাড়া, তার মানে 115 টাকা হবে। এখানে 100 আর এখানে কত, 15, ঠিক আছে। মেডিকেল দেবো কয় টাকা, 10 টাকা, তাহলে 110% কত, 10 টাকা। 105% কত, 5 টাকা, ঠিক আছে। 107% 60 টাকা। আমি জাস্ট এখানে 100 একবার লেখা দেখি কত আসতেছে, সবগুলো আসে, এই যে 100, তারপরে এখানে হাউস রেন্ট 15 টাকা, 110%, 108%, 5%, ঠিক আছে। এখানে যদি 80 টাকা বেতন হয় আপনার, তাইলেও প্রত্যেকটা বের হবে। 80 এর 15% 12 টাকা, 10% কয় টাকা, 8 টাকা, 5% 4 টাকা, ঠিক আছে, এরকম। তাহলে দেখেন এখানে বেসিক স্যালারির সাথে 15% গুণ দেবো, এইটার ক্ষেত্রে 10% গুণ দেবো, 5%, 7%, ঠিক আছে, 8%, 10%, এরকম লিখে লিখে দেবো। ইকুয়াল দেবো, এই ঘরটা সিলেক্ট করব, গুণ চিহ্ন দেবো, 10% হাত দিয়ে লিখে দেবো। তাহলে এই যে এতটুকু অংশকে আমার দেখাইতে হবে, এই জায়গাটা। সাইফুল ভাই কি বলেন, লাগবে? আচ্ছা, এখন এই ঘরটা কি করা হয়েছে, এই ঘরটা বলছে সব করে যোগফল করছে। তাহলে ইকুয়াল দেব, সাম লাগবো, ব্র্যাকেট স্টার্ট করব, শুধু এতটুকু সিলেক্ট করব, এতটুকু, এরপর ব্র্যাকেট ক্লোজ, তাই না? তাহলে যোগফলের সূত্রটা কি ছিল আমাদের, ফাংশনটা কি ইউজ করছি আমরা, সাম, ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ দেব যে কতটুকু জায়গা যোগ করবে, এটা, ঠিক আছে। এখন আসেন ট্যাক্সের ক্ষেত্রে। আচ্ছা, এই যে টোটাল যে স্যালারি, এটা তো প্রত্যেকে এত টাকা পাবে, এটা তো আলাদা আমাদের হিসাব দরকার আছে। তারপর কোম্পানির নিজস্ব একটা হিসাব থাকে না, যে আমি এমপ্লয়ীদের টোটাল আমি কয় টাকা দিতেছি। তাহলে এই জন্য নিচে আবার একটা টোটাল একটা ঘর রাখবেন, এবং এই ঘরটাও কিন্তু সেম সিস্টেম, ঠিক আছে। এই ঘরটা যোগ করছি কি, এই সব কয়টা যোগ করে আমরা এই ঘরটা বের করতেছি। এইগুলোর ক্ষেত্রে বের করেছি পাশে সবগুলো যোগ করে করে, ঠিক আছে। আর এই ঘরটা সব করে যোগ করে নিচে বের করব, কারণ এইটা হচ্ছে এই এমপ্লয়িকে এই কয় টাকা দেবে, এই ওনাকে এই কয় টাকা দেবে, সব করে যোগ করে আমরা এখানে বের করব। কিভাবে, ইকুয়াল দেব, সাম, তারপরে ওইভাবে, ওকে, ফাংশন ইউজ করে। টাকার চিহ্ন আনতে পারবেন না, কিভাবে আনবেন, এই যে এখান থেকে, ঠিক আছে, ডলার সাইন থেকে মোর অপশনে গিয়ে তারপরে এখান থেকে আনবেন। এখন আসেন ট্যাক্স। ট্যাক্স তো প্রত্যেকের বেতন থেকে ট্যাক্স কাটা হবে, ট্যাক্স কাটা হবে না? আচ্ছা, ট্যাক্সের ক্ষেত্রে একটা কথা আছে, ট্যাক্স আপনাদের প্রত্যেক, কি বলবো, ট্যাক্স হলো প্রত্যেক বছরে আপনার স্যালারির 14% ট্যাক্স দিতে হবে। বেসিক স্যালারির কয় পার্সেন্ট, 14%। তাহলে এক বছরে আপনার স্যালারির 14% ট্যাক্স দেবেন, 12 মাসে মাসিক বেতন যা হবে সেইটার 14% দেবেন বছরে। এটা কিন্তু বাৎসরিক স্যালারি 14% বছরে দিলে কিন্তু হিসাবটা ইজি হইতো, কিন্তু এটা কিন্তু হ্যাঁ, আপনি মনে করেন এক মাসে বেতন পান 20,000 টাকা, হ্যাঁ, 12 মাসে কত, 2,40,000, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যখন ট্যাক্সটা দেবেন, আপনার 20,000 টাকা 14% কত হয়, হ্যাঁ মনে করে যে সাপোজ 2,000 সামথিং হবে, ঠিক আছে, এরকমই তো হবে, কারণ 20,000 টাকার 10%-এ 2,000 হয়, 14%-এ মনে করেন 3,000 টাকা হবে। 20,000 টাকা 10% কত হবে, 3,000 টাকা হবে, মানে 14% 3,000 টাকা হবে। তাহলে আপনার প্রত্যেক মাসে স্যালারি কয় টাকা, 20,000 টাকা, যেটা বলছে এটা মনে রাখেন। মাসিক স্যালারি কয় টাকা, 20,000 টাকা, এর 14% কয় টাকা হয়, 3,000 টাকা। 2,800 লাগবে না, 3,000 টাকা, 14% কয় টাকা হয়, 3,000 টাকা। এই 3,000 টাকা আপনি ট্যাক্স দিবেন এক বছরে। আমরা ট্যাক্সটা হিসাব করলাম মাসিক স্যালারির উপরে, কিন্তু দিচ্ছি কয় বছরে, এক বছরে। তাহলে প্রত্যেক মাসে কয় টাকা পড়ে,
ওই 3000 টাকা 12 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 3000 12 ভাগের 1 ভাগ কত হয়? মনে করেন যে আপনি 250 টাকার মতো হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেক মাসে 250 টাকা হয় না? এরকমই তো হয় মনে হয় নাকি? আমি আন্দাজে বলছি। ঠিক আছে, বা কত আপনার এমনিতে যদি হিসাব করেন 4 মাস, না 250 টাকাই হয়, 3000-এর 12 ভাগ 1 ভাগ 250 টাকা হয়। তাহলে 250 টাকা আপনি 1 মাসে পড়ে আপনার হিসাব মতে, তাই না? হিসাব মতে 1 মাসে পড়ে। তাহলে এখন আমরা এই যে হিসাবটা করলাম, এটা তো আমরা 20,000 টাকা ধরে তারপর সেইটা একটা হিসাব করলাম, কিন্তু এটা তো আমার স্ট্রাকচার সাজাইতে হবে, হবে না? তাহলে আমি যেটা ট্যাক্স পাবো, মানে প্রত্যেক মাসে যে বেতনটা পাবো, সেই বেতনটা 14% আমি দেবো কয় কয় মাসে? 1 বছরে বা 12 মাসে। প্রত্যেক মাসে যে বেতনটা পাবো সেইটার মার্কারটা কই আমার? আপনাদের আশেপাশে নাই? আপনি কি একটু দেখবেন ভাই, সাইফুল ভাই, মার্কারটা ম্যানেজ করতে পারেন কিনা? এই বিষয়টা একটু দেখেন, ট্যাক্সের বিষয়টা। আমরা যেই কয় টাকা ট্যাক্স পাইতেছি আমি শুধু টি দিয়ে দিলাম, ঠিক আছে? মানে টি না, সরি, বেতন। বেতনটা কি দেবো? এস দেবো? স্যালারি না বি দেই? বি দিলে সুবিধা হবে, বেতন সাপোজ, হ্যাঁ। বেতন, বেতন যেই কয় টাকা আমি মাসে পাইতেছি সেই টাকার সাথে 14% গুণ দেবো। গুণ দিয়ে যেটা পাবো টাকাটা, ওইটা আমি কয় মাসে দেবো? হ্যাঁ, 1 বছর মানে 12 মাসে। তাহলে 12 মাসে এই কয় টাকা দিচ্ছি, 1 মাসে কয় টাকা? আমার তো এই জায়গায় মান্থলি হিসেবটা করতেছি, স্যালারি শিটটা কি মাসিক না? ঠিক আছে, তাইলে 1 মাসে কত হবে? এইটাকে আবার ভাগ দিতে হবে 12 দিয়ে। ঐকিক নিয়ম করছিলেন না, মনে আছে? 12 মাসে এই কয় টাকা, তাহলে 1 মাসে কত? 12টা নিচে নেমে আসবে, এরকম তো। তাহলে এইটা আমরা নিচে না দিয়ে অবলিক দিয়ে 12 দিয়ে দিলাম, অবলিক মানেই তো ভাগ। তাহলে এই টাকাটা আমরা কি দেব? 1 মাসে এই টাকা আমরা ট্যাক্স দেব। তাহলে ট্যাক্সের পরিমাণটা কত হবে? আমরা যেই ঘরটার সাপেক্ষে বেসিক স্যালারি সাপেক্ষে ট্যাক্স দেই না, তাহলে বেসিক স্যালারি সাপেক্ষে যদি ট্যাক্স দেই, তো সেই ট্যাক্সটা 14% গুণ দেবো বেসিক স্যালারির সাথে, ভাগ 12 দেবো, এইটা হচ্ছে আমাদের ট্যাক্স। বুঝছি? হ্যাঁ, এখন আরও একটু কথা আছে। আমরা এই যে দেখেন, এইচ এইট কোনটা ঘর? এইটা, এইটা না? এইচ 8-এর সাথে 14% গুণ দিছি, ভাগ দিছি 12, এতটুকু তো বুঝছি। এই কয় টাকা দেবো? এখন বাকি এই জিনিসটা নিয়ে কথা বলি। সেটা হলো এখানে একটা শর্ত আছে, ট্যাক্স কিন্তু সবাই দেবে না। ট্যাক্স নির্দিষ্ট একটা পরিমাণ থাকে, যে 20,000 বা 30,000 টাকার উপরে যাদের স্যালারি তারা শুধু ট্যাক্স দেয়, সবাই কিন্তু দেয় না। বুঝতে পারছি? এখন এইখানে আপনি সেই শর্তটা আপনি যত দেবেন, সেটা আপনি দিতে পারেন 22,000 টাকা, দিতে পারেন 25,000 টাকা, 30,000 টাকা দিতে পারেন, ঠিক আছে? যে পরিমাণটা হবে সেটা বসায় দেবেন। তাহলে আমরা ধরলাম যে 30,000 টাকা, এখানে যদি তার স্যালারি হয় 30,000 টাকা বা তার বেশি, তখন সে শুধু কি করবে? ট্যাক্স দিবে, নতুবা ট্যাক্স দেবে না। তাহলে এখন এই স্যালারিটা কিন্তু 30,000 টাকা যে তার স্যালারি হবে, এটা কিন্তু বেসিক স্যালারি, এটা সে হয়েছে কয় টাকা হাতে পাচ্ছে, তার টোটাল মিলিয়ে জিলে সে কয় টাকা স্যালারি পাইতেছে। তাহলে দেখেন আমরা ট্যাক্সটা বের করলাম কিন্তু এইটার সাথে গুণ করে, এইটার সাথে গুণ করে ওনার ট্যাক্স বের করছি। কিন্তু যখন হিসাব করতেছি যে উনি আসলে ট্যাক্স দেবে কিনা, সেই শর্ত কিন্তু আমরা এইটার সাথে শর্তটা আরোপ করতেছি, তাই না? তাহলে আমার একবার কিন্তু এইটাও দরকার হইতেছে, একবার টোটালটাও দরকার হইতেছে, বেসিকও দরকার হইতেছে, টোটাল দরকার হইতেছে। তাহলে আমরা ট্যাক্সটা দেবে অনেক বেসিক স্যালারির উপরে, কিন্তু শর্তটা আরোপ হবে কিসের উপরে? টোটাল স্যালারির উপরে। এই টোটাল স্যালারি যদি 30-এর উপরে হয় বা সমান হয়, তখন সে কি করবে? ট্যাক্স দিবে। আর দেখেন 30-এর নিচে যারা, তারা কিন্তু ট্যাক্স দেয় নাই। দিছে? দেয় নাই। এখন এই যে আমরা একটা শর্ত আরোপ করতেছি, এই শর্তটাকে আমরা ইকুয়েশনে কিভাবে নেব? এইখানে যে ফাংশনটা আমরা ইউজ করবো, এটার নাম হচ্ছে ইফ। নাম কি এটার? ইফ। তো ইফ ফাংশনের নিয়ম তো ওইভাবে আসবে যে ইকুয়াল, কি লিখবো বলেন? ইকুয়াল ইফ ব্র্যাকেট স্টার, এতটুকু তো লিখতে পারবো। এরপর যে বিষয়টা আসে, ইফ বলতে আসলে আমরা কোন কোন কাজে ইফের একটা ব্যবহার বলতে পারবেন? যেমন আমরা ইংলিশে পড়ছি না, ইফ যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, যাব না। আর যদি বৃষ্টি না হয় তাহলে কি? স্কুলে যাব। তাহলে কাজটা মূলত বৃষ্টি হওয়া, ঠিক আছে? বৃষ্টি হওয়া একটা কাজ, কাজটা যদি সত্যি হয় তাহলে কি? আমি স্কুলে যাব না, একটা ঘটনা ঘটবে।
আর যদি কাজটা মিথ্যা হয়ে যায় তাইলে আবার কি হবে, অন্যটা ঘটনা ঘটবে। মানে নির্দিষ্টটা শর্ত সাপেক্ষে, শর্তটা যদি বাস্তব হয় তাহলে একটা ঘটনা ঘটবে, বাস্তব না হলে অন্যটা ঘটবে। এই হচ্ছে শর্তের বিষয়, ঠিক আছে। মানে আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, যদি শর্তটা সত্যি হয় একটা করবে, না হলে অন্যটা করবে। তো এইখানে যে জিনিসটা, এখানেও আমিও একটা শর্ত দেবো। শর্তটা কি হবে, যে টোটাল স্যালারিটা 30,000 সমান নাকি তার চেয়ে বেশি, এই শর্তটাও চেক করবে। শর্তটা যদি সত্যি হয় তাইলে ট্যাক্স, যে পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা সেই ট্যাক্সটা ওইটা কাউন্ট করবে, যে কয় টাকা ট্যাক্স দিবে। আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে ও এখানে জিরো লেখা দেবে, অর্থাৎ কোনো ট্যাক্স সে দেবে না, ঠিক আছে। এখন এই ফাংশনের ফর্মুলাটাকে আমরা তিনটে অপশন পাইছি। একটা হয়েছে ভ্যালু পাইছি, মানে যেটা দিয়ে টেস্ট করব আমরা, টেস্টিং ভ্যালু, ঠিক আছে। তো টেস্টিং ভ্যালুটা কি ছিল, 30,000 সমান না তার চেয়ে বেশি, এটা ছিল কি তার টেস্ট ভ্যালু। এরপর দুইটা মান আসবে, দুইটা ভ্যালু মানে কি মান, একটা হচ্ছে ট্রু ভ্যালু আর একটা কি ফলস ভ্যালু। ট্রু হচ্ছে যেটা টেক্সট, মানে ওইটা যদি সত্যি হয় 30,000 সমান বা তার চেয়ে বেশি, তখন তো ট্রু হইলো, তাই না। একজনের স্যালারি কয় হাজার টাকা হয়েছে, 50,000 টাকা, তার মানে শর্তটা কি মানছে না, 30,000 সমান বা তার চেয়ে বেশি। তো সত্যি হইলে আমরা ট্যাক্সটা দেব, সেইখানে পরিমাণটা দেব। আর যদি এটা মিথ্যা হয় তখন ওইখানে আমরা কি করবো, জিরো লেখা দেবো। তাহলে এই ফর্মুলার ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে ইকুয়াল ইফ। এখন আমাদের হাতে কয়টা জিনিস ছিল, একটা হচ্ছে টেস্ট, টেস্টিং ভ্যালু আর কি, ঠিক আছে। আর একটা ছিল ভ্যালু ইফ ট্রু, টি আর ইউ ট্রু, আর একটা ভ্যালু ইফ ফলস। লেখাটা বুঝতে পারতেছি, প্রথম টেস্ট, তারপর ট্রু, তারপর ফলস। প্রথমে ওকে আমি টেস্টটা দেব, একটা কমা দেব। এই টেস্ট যদি সত্যি হয় কি করবে সেইটা আমি কমার পরে সেটা বলে দেবো। আর টেস্টটা যদি মিথ্যা হয় তখন কি করবে, আরেকটা কমা দিয়ে সেটা বলে দেবো। দুই মাথায় দুইটা ব্র্যাকেট দেবো, আর ইফ অনুযায়ী আমরা ফাংশন অনুযায়ী ওরকম লিখে দেবো, ব্র্যাকেট দিয়ে টেস্ট, তারপর ট্রু, তারপর ফলস। তিনটা কথা আমরা মনে রাখবো। একটা টেস্ট, প্রথমে যে টেস্টটা করবো সেই টেস্টটা, কারণ ওই তোকে টেস্টটা বলতে হবে। যদি টেস্ট না বলি তো পরের লাইনে গিয়ে কী করবে, কমার পরে গিয়ে কোনো কাজ হবে ওর, হবে না। তাহলে ফার্স্টে ওকে কী করতে হবে, টেস্টটা দিতে হবে। এখন টেস্টটা যদি সত্যি হয়, সত্যি হওয়ার সম্ভাবনা তো বেশি, তাই না, কারণ আমরা তো সত্যি হোক এটাই চাই, ঠিক আছে। মিথ্যা হয়তো 2-4 জনের জন্য হবে। তো সত্যি যখন হবে ও কী করবে, কমার পরে কি আছে সেটা দেখবে। কমার পরে গিয়ে দেখতেছে যে এই কয় টাকা টেক্সট দিতে হবে, ঠিক আছে, ট্যাক্স দিতে হবে। তাহলে ওই টাকাটাও হিসাব করবে। আর যদি না হয় তখন ও আবার কমাটা ওভারটেক করে পরেরটা যাবে, ঠিক আছে। অর্থাৎ যদি সত্যি হয় তাহলে তো এইখানে থাকবে, আর যদি সত্যি না হয় তাহলে কি কমাটা ওভারটেক করে পরে আসবে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফাংশনের স্ট্রাকচার তো আমরা আগে থেকেই জানি, ইকুয়াল ইফ, তারপর ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ। মাঝখানে যে জিনিসগুলো হবে ফার্স্টে লজিক্যাল টেস্ট বলে এটাকে, আপনার টেস্ট হিসেবে মনে রাখবেন, ঠিক আছে। লজিক্যাল টেস্ট, যেহেতু কন্ডিশন এটা ইফ ফর্মুলা, অবশ্যই এটা লজিক থাকবে আমাদের, তাই না। লজিকটা ট্রু হলে একটা করবে আর ফলস, তাহলে ফার্স্টে টেস্ট থাকবে, ট্রু হলে কি করবে, ফলস হলে কি করবে, বুঝছি। তাহলে এখন আমরা সাইডে এক জায়গায় ইফ লিখে দেখি, এইখানে একটু ইফ লিখে দেখি, হ্যাঁ। ইকুয়াল ইফ, ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন দেখেন আমাকে বলে দিতেছে, বলতেছে না লজিক্যাল টেস্ট। তাহলে এই লজিক্যাল টেস্টটা আমরা, আচ্ছা এইখানে লাগবো না, ওই জায়গায় লিখে দিই, এইখানে লাগবো, আচ্ছা। ইফ ব্র্যাকেট স্টার্ট, তাহলে এইখানে দেখেন আমরা লজিক্যাল টেস্টটা কোনটা সাপেক্ষে করব, যে 30,000 সমান বা তার চেয়ে বেশি কিনা। এটা তো আমরা এই টোটাল স্যালারি দিয়ে করব, টোটাল স্যালারি দিয়ে করব না, যে 30,000 সমান বা তার চেয়ে বেশি কিনা সেটা তো আমরা এখান থেকে করব, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ব্যক্তির জন্য আমি এইটা হিসাব করলাম, এই ঘরটা, এই ঘরটা কি হবে, 30-এর সমান বা তার চেয়ে বেশি কিনা, তাই তো। তাহলে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান সাইনটা কই আছে বলেন তো, ডান শিফটের পাশেই আছে গ্রেটার দ্যান সাইন, এটা গ্রেটার দ্যান, ঠিক আছে। আর ইকুয়াল, এই যে ইকুয়াল দিলাম, গ্রেটার দ্যান আর ইকুয়াল 30, 1 2 3, 30,000 টাকা। আর যদি এখানে গ্রেটার দ্যান না দিয়ে লেস দ্যান দিতেন তখন কি হইতো, এই দুজনের ট্যাক্স বের করতো আর এগুলোর ট্যাক্স বের হতো না। হ্যাঁ, গ্রেটার দ্যান লেস দ্যান বুঝতে হবে, চিহ্ন দুইটা কি বোঝেন, গ্রেটার দ্যান আর লেস দ্যান, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখনও চাইতেছে কি, ভ্যালু ইফ ট্রু, ট্রু হলে কি করবে, ট্রু হলে কি করবে, ট্রু হইলো বেসিক স্যালারির সাথে 14% গুণ দেবে, গুণ দেবে আর 12 দিয়ে ভাগ দিবে। এইটাই তোর কাজ নাকি, যদি এই লজিকটা সত্যি হয়। আর যদি মিথ্যা হয় তখন কি করবে, জিরো লিখে দেবে, ব্র্যাকেট দিয়ে ফেলছে,
জিরো লাগবে। হুম, এই যে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এন্টার দিলাম। দেখেন 1400 টাকা আসছে। এখানে ট্যাক্স কয় টাকা? 1400। এখানে 1400 হয়েছে। এই যে আমি এই পর্যন্ত টান দিয়ে দিলাম। দেখেন এই যে 280, 280 মিলছে। 373, এই যে মিলছে। এখন এই যে দশমিকগুলো কিভাবে সরাবেন? এখান থেকে দশমিক কমানো যায়, এই যে এইখান থেকে। আচ্ছা, এইটা থেকে দশমিক কমা দিলাম, ঠিক আছে। এই যে এই যে দুইটা অপশন, এটা হচ্ছে দশমিক কমানোর জন্য বা বাড়ানোর জন্য। ওকে, একটা কমানোর জন্য, একটা বাড়ানোর জন্য। ক্লিক করে দেখবেন। ওকে, ট্যাক্স বের করতে পারবো। ট্যাক্স যদি পারি তাহলে এইখানে আর কিচ্ছু বলার মতো নাই, আপনারা এমনিতেই পারবেন, ঠিক আছে। প্রভিডেন্ট ফান্ডে আসেন। বেসিক স্যালারি 5% প্রভিডেন্ট ফান্ডে কাটতে রাখা হবে, ঠিক আছে। বেসিক স্যালারি 5%। তাহলে দেখেন এই যে প্রভিডেন্ট ফান্ডে এখান থেকে বেসিক স্যালারি এই এইটার সাথে কত গুণ দিয়েছে? 5% গুণ দিয়েছে। হ্যাঁ, এই ব্যক্তির জন্য এই 6000 টাকা হয়েছে। এরপর নেট স্যালারি আসেন। নেট স্যালারি এখানে কি কি বলছিলাম? টোটাল এইটা হচ্ছে আমার প্রাপ্য, তার মধ্যে এই দুটো কোম্পানি কাইটা রাখবে। তাহলে এইটা মাইনাস এইটা মাইনাস এইটা দিলেই তো হয় নাকি? দেখেন এখানে কি লেখা আছে ভিতরে, দেখে বলেন। হ্যাঁ, ওয়েট কোনটা? এইটা, এইটা না ওয়েট? মাইনাস কি লেখা আছে? পিএট কোনটা? এইটা। মাইনাস কিউএইট কোনটা? এইটা। তার মানে এইটা থেকে মাইনাস দিয়ে এইটা সিলেক্ট করছে, মাইনাস দিয়ে এইটা সিলেক্ট করছে। আর এইগুলো তো সবগুলো যোগ করে দেবেন প্রত্যেকটায়। এই ট্যাক্স যোগ করে এটা নামাইবেন, এটা যোগ করে এটা নামাবেন, এটা যোগ করে এটা নামাবেন। আর কোনো কোশ্চেন আছে ভিতরে? হুম, থাকলে এখনই বলেন। আপনি ওই যে কাজ করার সময় কোশ্চেন করা যাবে না, কারণ আমি অলরেডি যতটুকু ক্লাস নিছি তাতে সবকিছু পারার কথা। হুম, কোন ঘরটা? এইটা এইটা এটা ডেজিগনেশন, এটা লিখে নেবেন এমনিতে। পদবি, পদবি থাকে না? বলছিলাম না পদবি কথা প্রথমে এখানে এসে? এই জন্য লেখি নেই, আপনারা লেখেন, আপনারা লেখে নিয়েন। আমাদের তো মূলত হিসাব নিকেশে কাজটা করা, তাই না? হিসাবের জন্য আমাদের এই ঘরগুলো দরকার, এই ঘরগুলো। আর এইটা তো এক একটা অফিসে এক একটা ডেজিগনেশন থাকবে। আপনি যদি 10টা অফিসের ফর্ম তৈরি করে দেন এভাবে, তাহলে 10টার 10 রকম থাকবে, তাই না? আপনার কাছে তো আসবে এরকম শীট তৈরি করার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয় পারবো এটা না?